বিয়ে মানে মাত্র দুটি অক্ষরের শব্দ, কিন্তু এর বিশালতা অনেক। যারা এই শব্দের গুরুত্ব বোঝে তারা জীবনে সুখী, আর যারা বোঝে না তাদের জীবনে নেমে আসে বিচ্ছেদ নামক এক কালো আধার। বিয়ে মানে একটা মেয়ের জীবনের সম্পর্কের সমীকরণ পরিবর্তন হওয়া, আপনকে পর করা আর পরকে আপন। এই মুহূর্তটা একটা মেয়েই কেবল উপলব্ধি করতে পারে। এই যে বন্যা এখন পাগলের মতো হাউমাউ করে কাঁদছে, বারবার মা বোন ভাইকে বলছে, আমি যাব না, আমি ওই বাড়িতে যাব না, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না, প্লিজ তোমরা ওদের চলে যেতে বলো। আম্মু, ওই আম্মু, তুমি ওদের চলে যেতে বলো না, আমি কোথাও যাচ্ছি না। বন্যা কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। আজ যেন তার চিৎকার কোনো বাদ মানছে না। বন্যার বোন বন্যাকে জড়িয়ে ধরে সেও হাউমাউ করে কাঁদছে। বোন, ও বোন, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? তখনই বন্যার ছোট ভাই কাদু কাদু মুখ নিয়ে বলল, আপু তুই চলে যাবি? আমি কাকে নিয়ে ফুচকা খেতে যাব? কে আমাকে চকলেট এনে দেবে? বন্যার কান্না যেন আরও বেড়ে গেল। সেও তার ভাইকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। তার মা যেন আজ নিশ্চুপ, কাঠের পুতুলের মতো এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাবা পাশে দাঁড়িয়ে চোখ মুছে বারবার। হঠাৎ তার মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এই ঘটনা দেখে বন্যা জ্ঞান শূন্য হয়ে পড়েছে। ছুটে গেল মায়ের কাছে এবং বলল, আম্মু, ওই আম্মু, কথা বলো, তোমার বন্যা চলে যাচ্ছে। বন্যা তোমাকে আর সকাল সন্ধ্যা জ্বালাবে না, ফুচকা খাওয়ার অনুমতি চাইবে না, বারবার বলবে না আজকে খাইয়ে দাও, কাল থেকে আমি খাবো। বন্যার কান্নায় প্রকৃতি যেন ভারী হয়ে উঠেছে। চারদিকটা কেমন যেন থমকে গেছে। শুধু বন্যার আহাজারি শোনা যাচ্ছে। তানভীর দূর থেকে টলমলো চোখ নিয়ে তাকিয়ে আছে। তার আর এ মুহূর্তে কিছু বলার নেই, এটাই দুনিয়ার নিয়ম। মেঘসহ আরও কয়েকজন বন্যার মায়ের মুখে পানি ছিটিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরতেই তিনি বন্যাকে জড়িয়ে ধরে বলল, মা, আমার মা, আমি আর নিজেকে সামলাতে পারছি না, তোকে ছাড়া কিভাবে থাকবো? তুই ছাড়া আমার ঘরটা শূন্য হয়ে যাবে। বলেই উনি হাউমাউ করে কাঁদতে শুরু করলো। হঠাৎ বন্যা তার মায়ের বুকে লুটিয়ে পড়ল। মেঘ দৌড়ে সামনে আসলো, চেষ্টা করলো জ্ঞান ফেরানোর, কিন্তু ফিরছে না। তখনই আবির বলে উঠল, মেঘ, ওর জ্ঞান ফেরানোর প্রয়োজন নেই, ফিরলে আবার কাঁদবে, তার চেয়ে ভালো ওকে আমরা নিয়ে চলি। তানভীর, শোনো, তুমি বন্যাকে কোলে করে নিয়ে গাড়িতে তোলো। বন্যার বাবা বলে উঠল। কিন্তু বাবা, বন্যার বাবা কথা শেষ না হতেই আবির তাকে থামিয়ে দিল। বলল, আঙ্কেল, টেনশন করিয়েন না, আমরা তো আছি, কোনো প্রবলেম হবে না। তানভীর বন্যার কাছে এসে বন্যাকে কোলে নেবে, ঠিক তখনই বন্যার বাবা এসে তানভীরের দুহাত চেপে ধরল এবং বলল, বাবা, ও আমার আদরের মেয়ে, দুই হাতে ওকে অনেক যত্ন করেছি, তুমি ওকে কষ্ট দিও না, আমার অবুঝ মেয়েটাকে দেখে রেখো। তানভীর বলল, বাবা, আপনি প্লিজ এভাবে বলবেন না, আমি ওকে অনেক ভালো রাখবো, অনেক ভালো রাখার চেষ্টা করব, কোনো অভিযোগ করতে দেব না। বলেই তানভীর বন্যাকে কোলে নিয়ে গাড়িতে ওঠালো। তারপর বরযাত্রীর গাড়ি ছুটল আপন গতিতে, আপন ঠিকানায়। কিছু লোক আগেই বাড়িতে ফিরে গেছে, তারা বরণডালা সাজাতে ব্যস্ত। তখনই আদি দৌড়ে বাড়ির ভিতর ঢুকলো এবং বলল, বউ এসেছে, বউ এসেছে। কথাটাই শোনা মাত্রই মালিহা খান, হালিমা খান, আকলিমা খান, মাহমুদা খান সহ অনেক মহিলারা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মালিহা খানের হাতে রঙিন এক বরণডালা, যাতে নানা ধরনের উপকরণ সাজানো রয়েছে। বউ নিয়ে দরজায় আসতেই তারা বরণ করে ভেতরে ঢুকলো। সবাই আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকছে। তখনই হালিমা খান বলে উঠল, মিম, বৌমাকে তোর রুমে নিয়ে যা, আজ বৌমা তোর রুমেই থাকবে। দরজা দিয়ে ঢুকতেই একথা শুনে তানভীরের চক্ষু চরক গাছ। তানভীরের মনে মনে আওড়ালো, আমার বউকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? আবির তানভীরের কাঁধে হাত রেখে বলল, কি সম্বন্ধী ভাই, কেমন লাগছে? আমারও কিন্তু এমনই লেগেছিল, কিন্তু তখন আপনি আমার পক্ষে কোনো প্রতিবাদ করেননি। তখন যদি প্রতিবাদ করতেন তাহলে আপনাকেও আজ এই দিন দেখতে হতো না। বলেই আবির দাঁত কেলিয়ে হাসলো। তানভীর মুখ ভুতা করে দাঁড়িয়ে আছে। ঠিকই তো, যেদিন মেঘ আর আবিরকে আলাদা থাকতে বলা হয়েছিল সেদিন কিছু বলেনি, কিন্তু আবিরের সাথে মজা নিয়েছিল ঠিকই। আজ একই ঘটনা ঘটল তার সাথে। মিম বন্যাকে নিয়ে রুমে বসলো, ভাবলো বন্যা আপুর লাগেজটা নিয়ে আসি, লাগেজটা নিয়ে এসে আপুকে চেঞ্জ করতে বলবো। মিম বন্যার লাগেজ আনার জন্য দরজা দিয়ে যেতেই শক্তপোক্ত কিছুর সাথে একটা ধাক্কা খেলো। চোখ তুলে তাকিয়ে দেখলো সামনে লাগেজ এবং সাথে আরিফ দাঁড়িয়ে আছে। তার অভিব্যক্তি শান্ত,
মনে হচ্ছে আরিফ আগে থেকেই সবকিছু জানতো যে মিমের সাথে তার ধাক্কা লাগবে, তাই সে চমকায়নি। কিন্তু মিম এই ঘটনায় কিছুটা ভরকে গেছে। নিজেকে ঠিক করে বলল, আমাকে দিন। আরিফ বলল, কেন, আমার কি ভেতরে আসা বারণ? মিম বলল, না আসলে তেমন কিছু না, ভেতরে আসুন। আরিফ ভেতরে আসতে আসতে বলল, ভাবি আপনাকে ভাইয়া খুব মিস করছে, বলেছে একটি কল দিতে। এ কথা শুনে বন্যা কিছুটা লাজুক হয়ে গেল। সেটা দেখে মিমও মুচকি মুচকি হাসছে। তৎক্ষণাৎ মনে পড়ল বন্যার ফোন তো মেঘের কাছে। বন্যা বলল, আপনার ভাইকে বলুন আমার কাছে ফোন নেই, সেটা মেঘের কাছে। আরিফ বলল, ঠিক আছে, আমি ভাইকে বলে দিব। এখন যাচ্ছি, রুমটা সুন্দর, আমি কিন্তু আবার আসব। মিম কিছুটা রাগ নিয়ে কটমট করে তার দিকে তাকালো আর বলল, ইস, রুমটা মনে হয় তার। আরিফ যেতে যেতে আস্তে আস্তে করে বলে উঠল, রুমের মানুষটা তো আমার। অপরদিকে মেঘ বলল, আবির ভাই, আপনি কেন বন্যার ফোন আনতে বলেছেন? আবির বলল, তোকে এত কিছু বুঝতে হবে না, ফোনটা তোর কাছে রেখে দে। মেঘ বলল, আপনি এখন আমায় ভালোবাসেন না, আপনি যাই বলি সেটার সোজাসুজি উত্তর দেন না। আবির ল্যাপটপে অফিসের কাজ করছিল, সেটা রেখে মেঘের দিকে ফিরে তাকালো, বলল, সামনে এসো, আমার কাছে এসো। মেঘ ভদ্র মেয়ের মতো আবিরের এক কথায় বিছানায় উঠে আবিরের মুখোমুখি বসলো। আবির বলল, ম্যাম, আর কতভাবে বললে আপনি বুঝবেন? আপনাকে ছাড়া আমি নিঃস্ব, আপনাকে ছাড়া আবিরের কোনো অস্তিত্ব নেই এই পৃথিবীতে। আবির মেঘের মুখটাকে সামনে রেখে নেশাক্ত কণ্ঠে বলল, মেঘ, তুমি নিজেও জানো না যে তুমি কত ভয়ঙ্কর নেশা, আর যে নেশায় আমি আসক্ত। মেঘের ঠোঁটে ঠোঁট ডুবালো, মেঘের চোখের কোণ বেয়ে পানি পড়ছে। আবির ভাই তাকে কত ভালোবাসে। মেঘ বুঝতে পেরেছে আজ অজান্তে আবির ভাইকে কষ্ট দিয়ে ফেলেছে সে। হঠাৎ আবিরের পিঠ খামচে ধরে আবিরকে সমর্থন করলো, আর স্পেয়ারও সমর্থন বুঝতে পেরে কোমর পেঁচিয়ে ধরে আরেকটু সামনে আনলো। মুখ ডুবালো তার প্রিয়তমার ঘাড়ে, গলায়। দুজনে হারিয়ে গেল অন্য এক সুখ নদে। সকালবেলা বাড়ির সবাই নানা কাজে ব্যস্ত। আজ বৌভাত, কিন্তু তানবীর চুপচাপ সোফার এক কোণে মুখ ভার করে আবিরের পাশে বসে আছে। আবিরের সাথে নীরব যুদ্ধ চলছে। তার যুদ্ধের টপিক বন্যার ফোন কেন আবির নিয়ে রাখলো। কাল সারা রাত তানবীর ছটফট করেছে বন্যাকে এক নজর দেখার জন্য, কিন্তু কিভাবে তা জানবে? বন্যার ফোনটা আবির মেঘকে দিয়ে রেখেছে। আবির মিটিমিটি হাসছে, সব বুঝতে পেরেও না বোঝার ভান করে বসে আছে। হঠাৎ চোখ গেল সিঁড়িতে। কলাপাতা রঙের একটি শাড়ি পরে বন্যা উপর থেকে নিচে নামছে, সাথে মেঘ ও মিম। হঠাৎ করেই বুকের মাঝে একটি প্রশান্তির হাওয়া বয়ে গেল। তানবীরের মুখে মুচকি হাসি ফুটল। বাড়িতে অনেক মেহমান, মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত। মেঘও মাঝে মাঝে কিছু কাজ করছে। হঠাৎই মনে হলো তার মাথাটা কিছুটা ঘুরছে। অবশ্য আজকাল মাঝে মাঝেই এমনটা হয়। মেঘ ডাইনিং টেবিলে বসে এক গ্লাস পানি নিতে চাইল, কিন্তু তখনই বিকট শব্দে কাচের গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেল। এই ঘটনা কেউ বুঝে ওঠার আগেই মেঘ ফ্লোরে লুটিয়ে পড়ল। মিম চিৎকার করে বলল, মেঘ আপু। আবির দৌড়ে এলো, বলল, মেঘ, মেঘ, তোমার কি হয়েছে? চোখ খুলো। মালিহা খান, হালিমা খান পানি নিয়ে ছুটে আসলো। আবির সে পানি চোখে মুখে ছিটিয়ে দিল। তানবীর তখনই ডাক্তারকে কল দিয়ে আসতে বলল। আবির মেঘকে কাঁধে তুলে নিয়ে রুমে শুয়ে দিল। মেঘ শান্ত হয়ে বিছানায় শুয়ে আছে, কিন্তু আবির ছটফট করে পুরো রুম পায়চারি করছে। ভাবছে ডাক্তার আসতে লেট করছে কেন, মেঘের কিছু হবে না তো? ভাবতেই আবিরের হাত পা শীতল হয়ে আসছে। আলী আহমদ খান এবং মোজাম্মেল খান তানবীরকে ধমকাচ্ছে, সে ডাক্তারকে আবার কল দিচ্ছে না কেন। তখন মাহমুদা খান, আকলিমা খান মেঘের হাত পায়ে তেল মালিশ করছে, কোনো সারা শব্দ নেই। তখনই আরিফ বাহির থেকে বলল, আবির ভাইয়া, ডক্টর এসেছে, ভেতরে নিয়ে আসবো? আবির বলল, হ্যাঁ আয়। ডক্টর ভিতরে এসে সবার উদ্দেশ্যে বলল, আপনারা প্লিজ রুমটাকে খালি করুন, এত মানুষের ভিড় রুগীকে আরও অসুস্থ করে তুলবে।